গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম। আজ পঞ্চম পর্ব। ফরিদার চোখ দুটো আজ যেন আরো উজ্জ্বল, আরো তীক্ষ্ণ। চুলার গনগনে কয়লার মতো ঝকঝক করছে। তার পরনের শাড়িটাও লাল, মাথার চুলগুলিও কেন জানি লালচে দেখাচ্ছে। শুধু মুখের চামড়া আরো হলুদ হয়েছে, এমন হলুদ যে মনে হয় হাত দিয়ে ছুলে হাতে হলুদ রং লেগে যাবে। ফরিদা বললেন, বসো তিথি, চেয়ার টেনে বসো। তিথি বলল, আপনি আমাকে ডেকেছেন? ফরিদা চুপ করে রইলেন, তবে খুব আগ্রহ নিয়ে তিথির দিকে তাকিয়ে থাকলেন। তার জল জলের চোখের মণিতে এক ধরনের কৌতুক। একসময় হাসি মুখে বললেন, তুমি কি চোখে কাজল দিয়েছ নাকি? তিথি শান্তস্বরে বলল, হ্যাঁ দিয়েছি। কেন, আমার মতো মেয়ের কি চোখে কাজল দেয়া নিষেধ? ফরিদা তিথির প্রশ্নের প্রতি মোটেই গুরুত্ব দিলেন না। নিজের মনে বললেন, বিয়ের আগে আমারও চোখে কাজল দেওয়ার শখ ছিল, খুব কাজল দিতাম। একদিন আমার মামা আমাকে বললেন, চোখে কাজল দেওয়া ঠিক না, কাজল হচ্ছে কার্বন, কার্বনের সূক্ষ্ম কণা চোখের ক্ষতি করে। ওই মামার কথা আমরা খুব বিশ্বাস করতাম। তিথি ফরিদাকে থামিয়ে দিয়ে বলল, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? গল্প করার জন্যে। রাগ করছো কেন? আমি পুষিয়ে দেব। কিভাবে পুষিয়ে দেবেন? গল্পের শেষে টাকা দেবেন ঘন্টা করে? ফরিদা হেসে ফেললেন, যেন তিথি খুব মজার কিছু বলেছে। তিথি বিস্মিত হল। ফরিদা কেন হেসে ফেলেছে তা বুঝতে না পেরে খানিকটা বিব্রত বোধ করল। ফরিদা বললেন, ওই দিন তুমি আমার উপর খুব রাগ করেছ, তারপর থেকে আমার মনটা খারাপ ছিল। নিজের পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন যদি রাগ করে আমার খারাপ লাগে না। তুমি বাইরের একটি মেয়ে, তুমি কেন আমার উপর রাগ করবে? আপনি কি এটা বলার জন্য ডেকেছেন? হ্যাঁ, আমার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা তোমাকে পরে বলছি। তার আগে তোমার জন্য একটা ধাঁধা আছে। এই দেখো, এখানে একটা ছবি আছে। এই ছবিতে 3টি মেয়ে বসে আছে। এই 3জনের একজন আমি। সেই একজন কে তুমি বের করে দেবে। যদি বের করতে পারি তাহলে নিশ্চয়ই টাকা পয়সা দেবেন। তুমি চাইলে দেব, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কঠিন ভাষায় কথা বলছো কেন? খানিকক্ষণ সহজভাবে আমার সঙ্গে কথা বলো। অসুস্থ একজন মানুষের এই কথাটা রাখো। তিথি ছবিটা হাতে নিল। দেখেই মনে হচ্ছে 3 স্কুল বান্ধবী কোনো উপলক্ষে প্রথম শাড়ি পরেছে। 3জনই হাত ধরাধরি করে বসে আছে। পেছনে গোলাপ ঝাড়ে অসংখ্য গোলাপ ফুটে আছে। ফটোগ্রাফার নিশ্চয়ই ভেবেচিন্তে এই কম্পোজিশন বের করেছেন। দেরি করছো কেন? বলো, কোন মেয়েটা আমি? বলতে পারছি না। মেয়েগুলি দেখতে কেমন? রূপবতী। কিরকম রূপবতী সেটা বলো। খুবই রূপবতী। এই 3টি মেয়ের মধ্যে আর কোনো মিল দেখতে পাচ্ছ? না। খুব ভালো করে দেখো, আলোর কাছে নিয়ে দেখো। আমি আর কোনো মিল দেখতে পাচ্ছি না। 3টে মেয়ের মুখ 3 রকমের। আরেকটা মিল আছে, এই 3জনের চিবুকের কাছে তিল আছে। ছবিতেও বোঝা যায় আমরা খুব বন্ধু ছিলাম, গলায় গলায় বন্ধু। ধরো আমাদের মধ্যে একজনের অসুখ হয়েছে, সে স্কুলে যায়নি। আমরা দুজনে স্কুলে গিয়ে যখন দেখতাম একজন আসেনি, তখন আমরাও স্কুল ফেলে বাসায় চলে আসতাম। আপনাদের চিবুকে তিল ছিল বলেই আপনাদের এত বন্ধুত্ব ছিল? শুধু তিল না, আরও অনেক মিল ছিল আমাদের মধ্যে। আমরা 3জনই বেশ ভালো ছাত্রী ছিলাম। একজন তো ছিল খুবই ভালো, স্কুলে বরাবর ফার্স্ট সেকেন্ড হতো, অথচ ম্যাট্রিক রেজাল্ট বের হলে দেখা গেল 3জনই সেকেন্ড ডিভিশন পেয়েছি। তাই নাকি? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় 3জনের বিয়ে হয়ে গেল। তারপরেও মিল আছে। বলো তো মিলটা কি?
আপনারা 3 জনই এখন অসুস্থ? না, 2 জন মারা গেছে, আমি শুধু বেঁচে আছি। এই বাঁচা তো মৃত্যুর মতোই, তাই না? হ্যাঁ, তাই। আপনার ওই 2 বান্ধবী কিভাবে মারা গেলেন? প্রথম মারা গেল ত্রিনা, বাচ্চা হতে গিয়ে মারা গেল। তারপর মারা গেল বরুণা, মেনিনজাইটিস হয়েছিল। কথা বলতে বলতে ফরিদা ক্লান্ত হয়ে পড়েছিলেন। হাতের ইশারায় তিনি তিথিকে পানির গ্লাস আনতে বললেন। তিথি পানি এনে দিল। সবটা খেতে পারলেন না, চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। তিথি বলল, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। কোনো ওষুধপত্র আছে যা খেলে কষ্ট কমবে? না। আমি কি চলে যাব, নাকি আপনি আমাকে আরও কিছু বলবেন? ফরিদার চোখ না মেলেই বললেন, যাও। তিথি বলল, আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি বরং আপনার পাশে বসে থাকি, ব্যথা যখন একটু কমবে তখন যাব। ব্যথা কমবে না, তুমি যাও। তিথি উঠে দাঁড়াতেই ফরিদা বললেন, একটু বসো। তিথি বসল না, দাঁড়িয়ে রইল। ফরিদা চোখ মেলে তাকালেন, খানিকক্ষণ ইতস্তত করে বললেন, তোমার চিবুকেও যে তিল আছে, এটা কি তুমি লক্ষ্য করেছ কখনো? তিথি কিছু বলল না। ফরিদা কঠিন কণ্ঠে বললেন, তোমার ভাগ্য আমার ভাগ্যের মতোই হবে। হলে কি আপনি খুশি হবেন? না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার বন্ধ চোখের পাতা উপচে টপ টপ করে পানি পড়তে লাগল। মানুষের মন বড় বিচিত্র। তিথি ফরিদার চোখের পানি দেখে হঠাৎ অভিভূত হয়ে গেল। তার নিজের বুক ঠেলে কান্না উঠে আসতে লাগল। ফরিদা বললেন, তুমি কি একটু অজন্তার বাবাকে ডেকে আনবে? 5টার মধ্যে আসে সে, এখন 5:10 বাজে, সে নিচে আছে। তিথি দবিরুদ্দিনকে পেল না। বসার ঘরে অজন্তা একা একা বসে আছে। সে বলল, বাবা ছিলেন, আপনি এসেছেন শুনে শার্ট গায়ে দিয়ে কোথায় যেন চলে গেলেন। বলতে বলতে অজন্তা মুখ টিপে হাসল এবং যেন একটু লজ্জাও পেল। এই লজ্জার কারণ তার নিজের কাছেও স্পষ্ট নয়। ভাদ্র মাসের শুরুতে অরু এসে উপস্থিত, হাতে একটা সুটকেস। তাকে নিয়ে এসেছে সদ্য গোঁফ ওঠা মুখচোরা ধরনের একটা ছেলে। ভীতু চাউনি, একবারও মাথা উঁচু করে তাকাচ্ছে না। সুটকেস নামিয়ে রেখেই সে উধাও হয়ে গেল। মিনু বলল, ব্যাপার কি রে? অরু মরা কান্না জুড়ে দিল। কান্নার ফাঁকে ফাঁকে ভাঙা ভাঙা কথা থেকে যা জানা গেল তা হচ্ছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে পালিয়ে এসেছে। যে তাকে পৌঁছে দিয়েছে তার নাম সাইদ, কলেজে আইকম পড়ে, পাশের বাড়িতে লজিং থাকে। মিনু কঠিন গলায় বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পেটে 6 মাসের বাচ্চা নিয়ে পালিয়ে চলে এলি? তার আগে বিষ খেয়ে মরতে পারলি না? বাজারে বিষ পাওয়া যায় না? অরু শুকনো গলায় বলল, সবকিছু না শুনেই তুমি এই কথা বললে? বেশ, বিষ এনে দাও, আমি খাবো, সময় তো শেষ হয়ে যায়নি। জালালউদ্দিন বললেন, কি শুরু করলে মিনু? মেয়েটা একটু ঠান্ডা হোক, সব আগে শুনি, না শুনেই বকাঝকা। মিনু ঝাঁঝিয়ে উঠলেন, সবকিছুর মধ্যে কথা বলবে না, কথা শোনাশুনির এখানে কি আছে? বোকার হদ্দ মেয়ে, পেটের 6 মাসের বাচ্চা নিয়ে চলে এসেছে, কি সর্বনাশের কথা। জালালউদ্দিন বললেন, একটা ব্যবস্থা হবেই, এত চিন্তার কি? বিপদ দেবার মালিক যিনি, বিপদ ত্রাণ করবার মালিকও তিনি। তুমি 1 কাপ গরম চা দাও মেয়েটিকে, মুড়ি থাকলে তেল মরিচ মেখে দাও। অরুমা, তুই আয়, আমার কাছে আয়, ঘটনা কি শুনি। মিনু বললেন, তোমাকে কোনো ঘটনা শুনতে হবে না। তিনি মেয়ে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, এখন বল কি হয়েছে? তোর এত বড় সাহস কেন হলো শুনি? ওরও কিছুই বলল না। মাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সমস্ত দিনেও তার এই কান্না থামল না। তিথি এলো 4টার দিকে। তিথিকে দেখে অরুর কান্না আরও বেড়ে গেল। জালালউদ্দিন বললেন,
মেয়েটা কিছুই খায়নি। তিথিমা, দেখ তো কিছু খাওয়াতে পারিস কি না। বিরাট সমস্যা হয়ে গেল। বেশি কান্না ভালো না, চোখের ক্ষতি হয়। হিরু এলো সন্ধ্যার আগে আগে। সে কিছু না শুনেই খুব লাফঝাপ দিতে লাগল। দুলাভাই বলে রেয়াত করব না, চটি জুতো দিয়ে পিঠে চামড়া ঢিলা করে দেব, দাঁত সব কটা খুলে ফেলব, শালাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত বাঁধাতে হবে। তিথি এসে ধমক দিয়ে হিরুকে থামাল এবং বুঝিয়ে সুঝিয়ে টেলিগ্রাম করতে পাঠালো। টেলিগ্রাম করা হবে আব্দুল মতিনকে। সেখানে লেখা থাকবে, অরু এখানে আছে, চিন্তার কোনো কারণ নেই। হিরু টেলিগ্রাম করে টাকা নষ্ট করার তেমন কোনো প্রয়োজন অনুভব করল না। বললেই হবে টেলিগ্রাম করা হয়েছে। চিঠি যদি মিস হতে পারে তাহলে টেলিগ্রামও হতে পারে। বর্তমানে হাত একেবারেই খালি। টেলিগ্রাম উপলক্ষে পাওয়া 20 টাকার নোটটা কাজে লাগবে। হিরু চলে এলো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে। এনার মা 4 দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ সময় রাতে এনার তার সঙ্গেই থাকে। ভাগ্য ভালো হলে আজও হয়তো সেই আছে। অবশ্যই হাসপাতালে গিয়েও লাভ হবে না। ভদ্রমহিলার এখন তখন অবস্থা, সারাক্ষণই নাকে অক্সিজেনের নল ফিট করা। মাকে এই অবস্থায় ফেলে মেয়ে নিশ্চয়ই তার সঙ্গে বকবক করবে না। তবু চেষ্টা করতে তো দোষ নেই। ফিমেল ওয়ার্ডের দোতলার জানলা ঘেঁষে এনার মার বেড। ফিমেল ওয়ার্ডে যাবার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আছে। হিরুর তেমন সমস্যা হল না। কলাপসেবল গেটের দারোয়ানকে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, আমার মা ছিলেন হাসপাতালে, মারা গেছে, খবর পেয়ে এসেছি, যদি একটু কাইন্ডলি। হাসপাতালের লোকজনও মৃত্যু সংবাদে বিচলিত হয়। দারোয়ান তাকে ছেড়ে দিল। হিরু চলে এলো দোতলায়। আশ্চর্যের ব্যাপার, এনা বারান্দাতেই আছে। রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদছে নাকি? তার মার কি ভালো মন্দ কিছু হয়ে গেল? তেমন কিছু হলে তো চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলার কথা। হাসপাতালে বোধহয় সেরকম কিছু করার নিয়ম নেই। এই এনা। এনা চমকে তাকালো, বিরক্ত গলায় বলল, আবার হাসপাতালে চলে এসেছেন? পরশুদিন না বললাম হাসপাতালে আসবেন না? তোমার কাছে তো আসেনি, আমার এক ক্লোজ ফ্রেন্ড ইমতিয়াজ, ব্যাটার হঠাৎ পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস ফাইটিস হবে, হাসপাতালে নিয়ে এসেছি। ব্যাটার এখন অপারেশন হচ্ছে, অপারেশন হওয়া পর্যন্ত থাকতে হবে। কাজেই ভাবলাম খোঁজ নিয়ে যাই। তোমার মা, তার মানে আমারও মা। আপনার মা কেন হবে? কিসব উল্টাপাল্টা কথা বলেন, এইসব আর বলবেন না, রাগে গা জ্বলে যায়। উনি আছেন কেমন? তা দিয়ে আপনার দরকারটা কি? মার খোঁজে তো আপনি আসেননি। তোমার মার খোঁজে আসেনি, এলাম কেন? এসেছেন আমাকে বিরক্ত করতে। হিরু অতি দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলল। নিচু গলায় বলল, এখানে সিগারেট খাওয়া যায় না? না, খাওয়া যায় না। আপনি চলে যান তো এখন। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা ঘুমুচ্ছে তাই দাঁড়িয়ে আছি। তুমি ঘুমাও কোথায়? ঘুমাবো আবার কোথায়? এখানে কেউ কি আমার জন্য বিছানা করে রেখেছে? সারা রাত জেগে থাকো? হ্যাঁ, অনেকেই বারান্দায় চাদর পেতে ঘুমায়, আমি পারি না, ঘেন্না লাগে। বলতে বলতে এনা হাই তুলল। বেচারির শরীর খারাপ হয়ে গেছে, ভেজা ভেজা চোখ, মুখ শুকিয়ে কেমন হয়ে গেছে। হিরুর মনটা মায়ায় ভরে গেল। সে কোমল গলায় বলল, চা খাবে নাকি না? কি সব কথাবার্তা আপনার? এখানে চা পাবো কোথায়? এটা কি রেস্টুরেন্ট? হাসপাতালের গেটের ভেতর এক বুড়ো চা বিক্রি করছে। চা খেলে তোমার রাত জাগতে সুবিধা হবে, চলো না। 1 কাপ চা খেলে আপনি চলে যাবেন? চলে যাব না তো কি? আমার ওই ফ্রেন্ডের অপারেশনের কি হলো খোঁজখবর করে বাসায় যেতে হবে। বিরাট সমস্যা বাসায়। আমার বড় বোন পালিয়ে চলে এসেছে, হেভি ক্রাইং হচ্ছে। আপনার বাসাটা তো অদ্ভুত, কেউ পালিয়ে চলে যাচ্ছে, কেউ পালিয়ে আসছে। হিরু এর কোনো উত্তর দিল না। তার বড় ভালো লাগছে রাতের বেলা এনাকে পাশে নিয়ে চা খাওয়া। এত আনন্দ সে কোথায় রাখবে? মেয়েটা যে তার দিকে কিরকম উইক
এই ঘটনায় তাও প্রমাণ হয়ে যাচ্ছে। এক কথায় চা খেতে চলল। এদিকে তার মা এখন তখন অবস্থা। মুখে অবশ্য এই মেয়ে সারাক্ষণ উল্টো কথা বলছে, তা বলুক, এটাই মেয়ে ছেলের ধর্ম। সোজা কথা সোজাভাবে বললে আর মেয়ে ছেলে রইল কোথায়? চায়ে চুমুক দিয়ে এনা বলল, চাটা তো ভালো। হিরু দরাজ গলায় বলল, ভালো লাগলে আরেক কাপ খাও। এনা হেসে ফেলল। এত সুন্দর লাগলো মেয়েটার হাসি মুখ। আজ আবার শাড়ি পরেছে, ছাপা শাড়ি, পরীর মতো লাগছে দেখতে। আল্লাহ তাআলা মেয়েগুলিকে এত সুন্দর করে পাঠিয়েছেন কেন কে জানে। মেয়েদের সবই সুন্দর, এরা রাগ করলেও ভালো লাগে, অপমান করলেও ভালো লাগে, ভালোবাসার কথা বললে কেমন লাগবে কে জানে। এনার মুখ থেকে ভালোবাসার একটা কথা শুনতে ইচ্ছে করে। এনা, বলুন কি বলবেন? আমি নিজের চায়ের দোকান দিচ্ছি, ভেরি সুন। খুব ভালো। একটা নাম মনে মনে ঠিক করে রেখেছি, এখনো ফাইনাল করিনি। নাম হচ্ছে এনা টি স্টল। এনা চায়ে চুমুক দিয়েছিল, হঠাৎ হাসি এসে যাওয়ায় বিষম খেল। হিরু অপ্রস্তুত গলায় বলল, হাসির কি হলো? কিছু হয়নি, এমনি হাসছি। পীর সাহেবের কথা মতো দিচ্ছি। পীর সাহেব বলে দিলেন। চায়ের দোকান দিতে বললেন? পীর সাহেবের কথা ছাড়া আপনি কিছুই করেন না? না। তাহলে ওনার কাছে আমি একদিন যাব। হিরু উৎসাহিত হয়ে উঠল, উৎসাহটা প্রকাশ করল না। মেয়েটা ঠাট্টা করছে কিনা বুঝতে পারল না। ঠাট্টা হবারই সম্ভাবনা। ওনার কাছে সিগারেটের প্যাকেট নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, উনি টাকা পয়সা নেন না, টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। দিনে ক প্যাকেট সিগারেট পান? অনেক, 30, 40, 50। একটা মানুষ কি এত সিগারেট খেতে পারে? হিরু সাবধান হয়ে গেল। প্রশ্ন কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। এই মেয়ে বড়ই ধুরন্ধর। এই মেয়েকে বিয়ে করলে জীবনটা শেষ হয়ে যাবে। এনা বলল, আপনার পীর সাহেব ওইসব সিগারেট বাজারে বেচে দেয়। এখন বুঝলেন ব্যাপারটা? 50 প্যাকেট সিগারেট একটা লোক একা খেতে পারে না, তাই না? পীর ফকির সম্বন্ধে সাবধানে কথা বলবে না, কখন ফট করে বরদোয়া লেগে যাবে। লাগুক। এনা চায়ের কাপ নামিয়ে রাখল। হিরুর বুক ছ্যাঁত করে উঠল। এখন নিশ্চয়ই চলে যাবে। ইস, আরো খানিকক্ষণ যদি আটকে রাখা যেত। এনা গেল না, দাঁড়িয়ে রইল। তারও সম্ভবত রুগ্ন মায়ের পাশে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। আপনার চায়ের দোকান কবে স্টার্ট হচ্ছে? শিগগিরই। ক্যাপিটালের অভাবে আটকা পড়ে আছে। 1,000-5 টাকা পেলেই ধাঁ করে বেরিয়ে পড়তাম। টাকা জোগাড় হচ্ছে না? হয়ে যাবে, পীর সাহেব বলে দিয়েছেন, ওই নিয়ে চিন্তা করি না। আপনি তো বোকা কেন? হিরু আহত চোখে তাকিয়ে রইল। রাগ হবার কথা, কিন্তু রাগ লাগছে না, মনটা কেমন খারাপ হয়ে গেছে, চোখে পানি এসে যাচ্ছে। এনা বোধহয় ব্যাপারটা টের পেল। সে কোমল গলায় বলল, আরেক কাপ চা খাবো। হিরুর মন খারাপ ভাবটার সঙ্গে সঙ্গে কেটে গেল। সে মনে মনে বলল, অসাধারণ মেয়ে, অসাধারণ। এই মেয়ে পাশে থাকলে চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেয়া যায়, বাঘের মুখের ভেতর মাথা ঢুকিয়ে দেয়া যায়। এনা চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো এইসব? মার খুব ইচ্ছা মরবার আগে মেয়ের বিয়ে দেখতে চায়। তোমার বড় বোনেরই তো বিয়ে হয়নি। ওদের সম্বন্ধ আসে না, আমার এসেছে। ছেলে আরব বাংলাদেশ ব্যাংকে কাজ করে, অফিসার, বড় অফিসার। আগে একটা বিয়ে করেছিল, বউ মরে গেছে, ছেলেপুলে কিছু নেই। এইসব পাগলামি চিন্তা একদম করবে না। স্টপ, কমপ্লিট স্টপ। এনা তরল গলায় বলল, কষ্ট করতে ভালো লাগে না। বড় লোকের বউ হতে ইচ্ছে করে, রোজ রোজ গাড়ি করে ঘুরব।
ঠাট্টা করছো তাই না? ঠাট্টা ভাবলে ঠাট্টা। আমি এখন যাচ্ছি। মার বোধহয় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যায়। বিয়ে ব্যাপারটা ঠাট্টা না সত্যি? ঠাট্টা ভাবলে ঠাট্টা, সত্যি ভাবলে সত্যি। এনার চায়ের কাপ নামিয়ে রেখে শাড়ির আঁচলে ছোট মুছল। হিরুর দিকে না তাকিয়ে বলল, যাই। হিরু কিছুই বলতে পারল না। তার মনে হলো সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। যতটা বাতাস তার ফুসফুসের জন্য দরকার ততটা বাতাস এখন নেই। চায়ের বুড়ো দোকানদারের সামনে হিরু দাঁড়িয়ে রইল, নড়ল না। তার কেবল মনে হচ্ছে এক্ষুনি এনা নেমে এসে বলবে, আপনার সঙ্গে তামাশা করছিলাম, আপনি এমন বোকা কেন? মেয়েদের কোনো কথা চট করে বিশ্বাস করতে নেই, বুঝলেন সাহেব? 1 ঘন্টা পার হল, এনা নামল না। হিরুর মনে হল নির্ঘাত মার ঘুম ভেঙে গেছে, মাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নামবে। অপেক্ষা করতে করতে রাত 11টা বাজল, এনা নামল না। চায়ের দোকানদার একসময় বলল, আর কত চা খাইবেন, বাড়ি যান, চা বেশি খাওয়া ঠিক না। ভাইজান, আপনার চা হইছে 13টা, আপনার 11টা, আপার 2টা, 13 টাকা পাও না। হিরু টাকা বের করে দিল। হাসপাতালের গেট পার হয়ে খোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন রিকশাওয়ালা বলল, স্যার ভাড়া যাবেন? সে বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠে বসল। পরক্ষণেই নরম গলায় বলল, না আমি যাব না, ভাই কিছু মনে করবেন না, এক্সকিউজ করে দেন। রিকশায় উঠেই তার মনে হয়েছে এনা নেমে এসে তাকে না দেখে ফিরে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এনার মার যদি এই রাতে ভালো মন্দ কিছু হয় তাহলে তো বেচারে বিরাট প্রবলেমে পড়বে। এনা তাকে যাই বলুক, রাতটা তার এখানে থেকে যাওয়াই উচিত। হিরু দ্বিতীয়বার ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারল না। কোলাপসেবল গেট অবশ্যই খোলা। 2 জন দারোয়ান সেখানে বসে আছে। তারা পাস না দেখে ছাড়বে না কাউকে। রেসিডেন্ট ফিজিশিয়ান ডিউটিতে আছেন, তিনি খুবই কড়া লোক। পাস ছাড়া কাউকে দেখলে তাদের নাকি চাকরি চলে যাবে। হিরু রাত 1টার দিকে হেঁটে হেঁটে বাড়ি ফিরল। সারা রাত প্রতিজ্ঞা করতে করতে এলো এই জীবনে মেয়ে ছেলের সঙ্গে সে কোনো কথা বলবে না। মেয়ে ছেলের সঙ্গে কথা বলার চেয়ে কাঁচা গু খাওয়া ভালো। অরু বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসল। ঠান্ডা হাওয়া দিচ্ছে। অরুর চোখ আবার ভিজে উঠতে শুরু করেছে। বড় খারাপ লাগছে। সুমনের জন্য বুকের মাঝখানে সন্ধ্যা থেকেই যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা এখন তীব্র হয়ে তাকে অভিভূত করে দিচ্ছে। সুমনের বয়স 3। এই বয়সেই সে সব কথা বলতে পারে। 3টা ছড়া জানে। তালগাছ ছড়াটা বলার সময় কেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে। পুরো ছড়াটা সে এক পায়ে দাঁড়িয়ে বলতে চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য পারে না, ধূপ করে পড়ে যায়। তখন ছলো ছলো চোখে বলে, আম্মা তালগাছ ব্যথা দেয়। অরুকে তখন বলতে হয়, আহারে ময়না সোনা। দিনের মধ্যে কতবার যে ধূপ করে এসে তার কোলে বসবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, আদর খাও আম্মা, আদর খাও। তখন অরুকে হাম হুম করে আদর খাওয়ার ভঙ্গি করতে হয়, আর হেসে লুটুপুটি খায় সুমন। হাসির মধ্যেই সুমন বলে, আরো আদর খাও আম্মু, আরো আদর খাও। তুমি বড় বিরক্ত করছো সোনামণি, এখন যাও খেলা করো। না আম্মা, তুমি আদর খাও। সুমনের ছোট হলো রিমন, বয়স 1.5 বছর। এমন শান্ত বাচ্চা এই পৃথিবীতে আর জন্মেছে বলে অরুর মনে হয় না। খিদে পেলেও কাঁদবে না, মুখে চুকচুক শব্দ করতে থাকবে। একবার খাইয়ে দিলে হাত পা এলিয়ে ঘুমোবে কিংবা নিজের মনে খেলা করবে। বিছানায় 4 জনের একসঙ্গে জায়গা হয় না। সুমন ঘুমায় তার দাদির সঙ্গে। রাতের বেলা চুপি চুপি উঠে এসে অরুর পায়ের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে। 1 দিন 2 দিন না, এই কাণ্ড হয় রোজ রাতে। আজ বেচারা কার সঙ্গে ঘুমিয়েছে? ঘুম ভেঙে সে কি অরুকে খুঁজছে না? অরুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। তিথি এসে অরুর সামনে দাঁড়াল, কোমল গলায় বলল, আপা।
অরু চোখ তুলে তাকালো, কিছু বলল না। সে কান্না থামাতে চেষ্টা করছে, পারছে না। কান্না বন্যার জলের মতো, বাঁধ দিতে চেষ্টা করলেই যেন বড় বেশি ফুলে উঠে। এসো আপা, বিছানায় শুয়ে গল্প করি। অরু ধরা গলায় বলল, সুমনের জন্য মনটা ভেঙে যাচ্ছে রে তিথি। খুব বেশি খারাপ লাগলে ফিরে যাও। না রে, ফিরে যাওয়া যাবে না। এখানে থাকলে তুমি যে কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট কি দুলাভাইয়ের ওখানে? ওখানে তো তোমার সুমন রিমন আছে, এখানে কি আছে? আমরা তোমার কেউ না আপা, এসো ঘুমোতে এসো। অরু উঠে এলো। এখন সে শান্ত, এখন আর কাঁদছে না। কাঁদার হয়তো সীমা আছে, সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সে শুয়েছে তিথির সঙ্গে। কিছুক্ষণ শুয়ে থাকে, আবার উঠে বসে। খাট থেকে নেমে বারান্দায় যায়, জলচকির ওপর গিয়ে বসে। তিথি একসময় বলল, বড় বিরক্ত করছো আপা। ঘুম আসছে না। চুপচাপ শুয়ে থাকো, ছটফট করে লাভ হবে কিছু? অরু ক্ষীণ গলায় বলল, এখানে এসে ভুল করেছি না? ভুল করেছ কি শুদ্ধ করেছ তা জানি না। কোনটা ভুল না তা আমি আর এখন জানি না। তোরা সবাই বদলে গেছিস। তিথি তরল গলায় হেসে উঠল। অরু তীক্ষ্ণ গলায় বলল, হাসছিস কেন? সিরিয়াস সময় আমার কেন জানি হাসি আসে। তোর সম্পর্কে যেসব শুনি সেগুলি কি সত্যি? কি শোনো? অরু চুপ করে রইল। তিথি বলল, মুখে আনতে ঘেন্না লাগছে তাই না? তোমার কি আমার সঙ্গে ঘুমোতে এখন ঘেন্না লাগছে? ঘেন্না লাগলে যাও মায়ের সঙ্গে ঘুমো। যা শুনছি সবই তাহলে সত্যি? হ্যাঁ সত্যি। বলতে তোর লজ্জা লাগলো না? না। আমি হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। না, মরতে না। এই যে এত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি কি গলায় দড়ি দিয়েছ? দাওনি। বাঁচার চেষ্টা করছো না? অরু ক্ষীণ গলায় বলল, বাচ্চা দুটার জন্য বেঁচে আছি, নয়তো কবেই। তিথি আবার হেসে উঠল। অরু বলল, হাসিস না। আচ্ছা যাও, হাসব না। তুমিও ঘুমাবার চেষ্টা করো। ঘুম আসছে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, খাবে? মাঝে মাঝে আমি খাই। 2টা আস্ত বোতল আছে, এক একটাতে 32টা করে ট্যাবলেট। এর 15টা খেলেই ঘুম হবে খুবই আনন্দের। খাবে আপা? অরু কাঁদো কাঁদো গলায় বলল, ঠাট্টা করছিস তিথি? আমার এই অবস্থায় তুই ঠাট্টা করতে পারিস? হ্যাঁ পারি। আমি যে কি পরিমাণ বদলে গেছি তুমি কল্পনাও করতে পারবে না আপা। তুই আমাকে ফিরে যেতে বলছিস? বলছি। একটা ব্যাপার শুধু তোকে বলি, তারপরে যদি তোর মনে হয় আমার চলে যাওয়াই ভালো, আমি চলে যাব। বেশ তো, বলো। ওরও কিছু বলল না, চুপ করে রইল। তিথি বলল, বলতে যদি তোমার খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। খারাপ লাগবে না, তুই শোন। কোনো একজনকে তো বলার দরকার। কাকে বলবো বল? আমার বলার লোক নেই। অরু খানিকক্ষণের জন্য থামল, তারপর নিচু গলায় বলল, তোর দুলাভাই যে খুব নামাজি মানুষ তা তো তুই জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজ ভোরবেলা আধ ঘন্টা কোরআন শরীফ পড়ে। রাতের বেলা সে কখনো স্বামী স্ত্রীর ওই ব্যাপারটায় যাবে না, কারণ তাতে তার শরীর অপবিত্র হবে। গোসল করতে হবে, নয়তো ফজরের নামাজ হবে না। কাজে সে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ পড়া শেষ করে আমার ঘুম ভাঙাবে। দিনের পর দিন এই যন্ত্রণা। শারীরিক সম্পর্কের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুই কি আমার যন্ত্রণা বুঝতে পারছিস তিথি? পারছি। আরো শুনবি? না। তিথি দুহাতে বোনকে জড়িয়ে ধরল। দুজন দীর্ঘ সময় ধরে বসে রইল চুপচাপ। এক সময় অরু বলল,
বাচ্চা দুটাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে তিথি। আমি কাল সকালেই চলে যাব। তিথি কিছু বলল না। অনেক দিন পর তার কান্না পাচ্ছে, অনেক দিন পর। ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, কে? দরজার পাশ থেকে কে যেন সরে গেল। ফরিদা বললেন, ভেতরে এসো অজন্তা। অজন্তা ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। তার গায়ে স্কুলের পোশাক, হাতে বই খাতা এবং পানির ফ্লাস্ক। ফরিদা বলল, স্কুলে যাচ্ছ? অজন্তা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাকে সে খুব ভয় পায়। তুমি আরেকটু কাছে এসো তো, তোমাকে ভালো করে দেখি। অজন্তা পায়ে পায়ে এগিয়ে এলো। ফরিদা বললেন, তুমি আগের চেয়ে একটু লম্বা হয়েছ, তাই না? হুম। কত লম্বা হয়েছ জানো সেটা? মেপেছ কখনো? না। তাহলে বুঝলে কি করে লম্বা হয়েছ? জামাটা ছোট হয়েছে। ও, জামা ছোট হয়েছে। আজ তোমার বাবাকে বলবে কাপড় কিনে যেন দর্জির দোকানে দিয়ে আসে। আচ্ছা। তুমি কি স্কুলে যাবার আগে রোজই আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকো? অজন্তা জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আমি বেঁচে আছি কিনা দেখো, তাই না? অজন্তা কোনো কথা বলল না, মাথাও তুলল না। তার খুব অস্বস্তি লাগছে। মাকে কেন জানি একই সঙ্গে ভয় লাগে এবং ভালো লাগে। ফরিদা বললেন, আমি আরো মাসখানেক বেঁচে থাকব। অজন্তা এবার চোখ তুলে তাকাল। তার চোখে স্পষ্ট শঙ্কার ছায়া। ফরিদা বললেন, তোমাকে আগে ভাগে বললাম যাতে মনে মনে তৈরি হতে পারো। এখন যাও। অজন্তার দরজা পর্যন্ত যেতেই ফরিদা বললেন, তোমার বাবাকে বলবে আজ যেন সে তোমাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে। তার সঙ্গে জরুরি কিছু কথা আছে, বলবে মনে করে। আর নিচে খটখট শব্দ হচ্ছে কিসের দেখো তো। শব্দ আমার সহ্য হয় না, তবু সবাই মিলে এত শব্দ করে। ফরিদা চোখ বন্ধ করে ক্লান্ত শ্বাস ফেললেন। দবির সাহেবের খুব অস্বস্তি হচ্ছে। ফরিদা তাকে কি বলতে চায় এটা তিনি ঠিক আঁচ করতে পারছেন না। তিনি মেয়েকে কয়েকবারই জিজ্ঞেস করলেন, সে কি বলেছে, জরুরি কথা? অজন্তা বলল, হুম। কি এমন জরুরি কথা তা তো বুঝলাম না। বাবা, তুমি কি মাকে ভয় পাও? দবির সাহেব লজ্জা পেয়ে গেলেন। ভয় পান না এত বড় মিথ্যা মেয়েকে সরাসরি বলতে পারেন না। তার এই মেয়ে খুব বুদ্ধিমতী হয়েছে। অজন্তাকে স্কুলে নামিয়ে চিন্তিত মুখে দবির সাহেব বাসার দিকে রওনা হলেন। তার কেবলই মনে হতে লাগল ফরিদা নিশ্চয়ই তিথির কথা তুলবে। তিথি প্রসঙ্গে ফরিদা এখন পর্যন্ত তাকে কিছুই বলেনি, যদিও তিনি নিজ থেকে হড়বড় করে অনেক কিছু বলেছেন। ফরিদা চোখ বড় বড় করে শুনেছে, কিছুই বলেনি। এটা ফরিদার স্বভাব। কোনো একটা ঘটনা ঘটে যাবার অনেক দিন পর ফরিদা সেই প্রসঙ্গে কথা বলবে। মনে হয় দীর্ঘদিন সে ঘটনা নিয়ে চিন্তাভাবনা করে, একসময় স্থির সিদ্ধান্তে আসে, তখন কথা বলে। আজও কি সে কোনো সিদ্ধান্তে এসেছে? ফরিদা, আসব? ফরিদা হেসে ফেলে বললেন, আমার ঘরে আসতে তো আগে কখনো অনুমতি নিতে না, এখন নিচ্ছ কেন? এসো, বসো। দবিরউদ্দিন শুকনো গলায় বললেন, তোমার শরীর কেমন? ভালো, খুবই ভালো। দবিরউদ্দিন চিন্তিত মুখে ফরিদাকে লক্ষ্য করলেন। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে, চোখে মুখে অস্বাভাবিক এক উজ্জ্বলতা। ফরিদা বললেন, আমি আর মাসখানেক আছি। কি বললে? বুঝলাম না। আমি আর মাসখানেক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। দবিরউদ্দিন অস্পষ্ট স্বরে বললেন, কি যে তুমি বলো? ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, এখন পর্যন্ত আমি কি কখনো আজে বাজে কোনো কথা বলেছি? দবিরউদ্দিন হ্যাঁ না কিছু বলতে পারলেন না। ফরিদা মৃদু হাসলেন। পর মুহূর্তেই হাসি গিলে ফেলে বললেন, কি করে বুঝলাম 1 মাস আছি তা তো জিজ্ঞেস করলে না? কি করে বুঝলে? আমার 2 বান্ধবীর কথা তোমাকে বলেছি না?
কাল শেষ রাতে তারা আমার ঘরে এসেছিল, এসে বসল আমার পায়ের কাছে। তখন রাত 4:10। আমার মনে আছে, ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘড়ি দেখলাম। ওরা বলল, ফরিদা, তোকে ছাড়া আমাদের কেমন যেন একলা একলা লাগে, তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও আর এখানে থাকতে ভালো লাগছে না। তোরা এসেছিস, ভালোই হয়েছে, তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপর যাব। তোরা 1 মাস পরে আয়। তারা বলল, আচ্ছা। দবিরউদ্দিন বললেন, এইসব হচ্ছে স্বপ্ন। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। তুমি সবসময় বাজে কথা বলো। আমি কি বলছি শোনো, এটা স্বপ্ন না। আচ্ছা বেশ, স্বপ্ন না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি। আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্টে পড়বে না, ওকে আমি কি পরিমাণ ভালোবাসি এটা তুমি জানো না? জানি, জানবো না কেন? তুমি অজন্তার নামে এই বাড়িটা লিখে দাও। দলিল টলিল করবে, মিউটেশন করবে, সব ঝামেলা 1 মাসের মধ্যে শেষ করবে। তার কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। ফরিদা চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে তিনি সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিলেন। চোখ মেললেন অনেকক্ষণ পরে। দবিরউদ্দিন বললেন, আমি কি এখন যাব? জরুরি কিছু কাজ ছিল। আরও খানিকক্ষণ বসো, তোমাকে আরও একটা কথা বলা প্রয়োজন, আজই বলে ফেলি। বলো। তিথিকে নিয়ে তুমি যে বের হয়েছিলে, এতে আমি রাগ করিনি। মানুষ তো ফেরেশতা নয়। তুমি দিনের পর দিন একা কাটিয়েছ, শরীরের একটা দাবি তো আছেই। আমি কিছুই মনে করিনি। তিথির সঙ্গে কথা বলা ছাড়া আমি জানি, তবে কথা বলার বাইরে কিছু হলেও কোনো ক্ষতি ছিল না। এই ব্যাপারটা আমার নিজেরই দেখা উচিত ছিল, দেখতে পারিনি। দবিরউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এই প্রসঙ্গটা থাক। থাকবে কেন? লজ্জা পাচ্ছ? হ্যাঁ। লজ্জার কিছু নেই। তুমি তাকে নিয়ে বের হতে যদি লজ্জা না পাও, কথা বললে লজ্জা পাবে কেন? তাছাড়া তোমাকে লজ্জা দেবার জন্য বলছি না, ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, তাই আলোচনা করছি। বেশ, আলোচনা করো। দবিরউদ্দিন মাথা নিচু করে ফেললেন। ফরিদা এই দৃশ্য দেখে কেন জানি হেসে ফেললেন। তুমি কি আমাকে একটু পাশ ফিরিয়ে দেবে? নিজে নিজে পাশ ফিরতে পারি না এখন। দবিরউদ্দিন স্ত্রীকে পাশ ফিরিয়ে দিলেন। ফরিদা বললেন, তুমি যখন লজ্জা পাচ্ছ তখন ওই প্রসঙ্গ থাক। তোমাকে লজ্জা দিতে ইচ্ছা করছে না, বরং অন্য একটা প্রসঙ্গে কথা বলি। বলো। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম। এটা তুমি নিশ্চয়ই জানো। জানি। পরশু হিসাব করলাম। আমার ধারণা ছিল অনেক টাকা হয়েছে, আসলে অনেক হয়নি, অল্পই জমেছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথা শেষ হবার আগেই তুমি কথা বলো কেন? বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো। পরশুদিন দেখি মাত্র 11,333 টাকা জমেছে। এই টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? অজন্তাকে দিয়ে দাও। না, ওকে যা দেবার তুমি দেবে। এই টাকাটা আমি তিথিকে দিতে চাই। দবিরউদ্দিন এই কথায় তেমন বিস্মিত হলেন না। তার কেন যেন মনে হচ্ছিল ফরিদা এই কাজটি করবে। তিনি বললেন, ও তোমার টাকা নেবে না। কেন নেবে না? তা জানি না, তবে সে যে নেবে না এটা জানি। আমারও তাই ধারণা, তবে ও যেন নেয় সে ব্যবস্থা সহজেই করা যায়। কিভাবে? আমি মরবার পর তুমি যদি তাকে বলো
টাকাটা আমি তার জন্য রেখেছি, তাহলে সে একটা সমস্যায় পড়বে। জীবিত মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি, কিন্তু মৃত মানুষের কথা পারি না। আর তাছাড়া ওকে আমি একটা চিঠিও লিখে যাব। তুমি খুব দামি কিছু কাগজ এনো তো। দামি কাগজ লাগবে কেন? শেষ চিঠিটা দামি কাগজে লিখতে ইচ্ছে করছে। বেশ, আনবো দামি কাগজ। এখন উঠি? না, আর একটু বসো। ফরিদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। দবিরউদ্দিন অস্বস্তি বোধ করছেন। তার কাছে ফরিদার দৃষ্টি খুব স্বাভাবিক মনে হচ্ছে না। ফরিদা বললেন, চিঠিটা লিখব কি করে বলো তো? আমি তো হাতে নাড়তে পারি না। আমি লিখে দেব। ফরিদা হাসলেন, প্রথমে মৃদুস্বরে, পরক্ষণেই সেই হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। দবিরউদ্দিন হাসির কারণটা ধরতে পারলেন না। তার কাছে মনে হচ্ছে এই হাসি স্বাভাবিক মানুষের হাসি না, একজন অসুস্থ মানুষের হাসি। ফরিদা বললেন, তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখি কিভাবে হাত ধরো। কি বললে? আমার হাতটা একটু ধরো। দবিরউদ্দিন ফরিদার হাতে হাত রাখলেন। রোগ শীর্ণ পাণ্ডুর হাত। নীল শিরাগুলি পর্যন্ত ফুটে রয়েছে। ফরিদা অস্পষ্ট স্বরে বললেন, কারণে অকারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি কিছু মনে করো না। ফরিদার চোখ দিয়ে জল পড়তে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম, আজ ৫ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।